ওনার সাহিত্য চর্চা করবার অধিকার রয়েছে এই পশ্চিমবঙ্গে। উনি কোন দৃষ্টিভঙ্গিতে, কোন প্রেক্ষিতে যে কোনো সাহিত্য রচনা করবেন, এটা ওনার একদম ব্যক্তিগত বিষয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গের বুকে যেভাবে একটি মৌলবাদী, আগ্রাসনী একটা মনোভাবকে দীর্ঘদিন সরকারের পক্ষ থেকে তাকে সমর্থন জানানো হয়েছে, এবং প্রকাশ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ এই মনোভাবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করেছে। এবং তাসলিমা নাসরিন, তিনি একজন সাহিত্যিক, ওনার একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং যে কারণে আপনারা জানেন সকলেই যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত হয়ে গিয়ে অন্যান্য রাজ্যে ছিলেন, পরবর্তীকালে ভারতবর্ষে এসেছিলেন এবং তারপর দিল্লিতে ছিলেন, তারপরে ভিসা নিয়ে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজেও তিনি একটি দীর্ঘ সময় কাটিয়েছেন। কিন্তু এই 20 বছর পর 1 আগস্ট তাসলিমা নাসরিন ফিরছেন। তো এইটা নিয়ে অশান্তির কিছু নেই, মোদ্দা কথা হচ্ছে একটাই, যে তিনি ফিরবেন, তিনি আবার ওনার সাহিত্য রচনা করবেন। কিন্তু এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সরকার বদলেছে। তো সরকার বদলের সাথে সাথে সেই মনোভাবটা, সেই মানসিকতাটা এবং সেই যে সমর্থন করবার একটা প্রচেষ্টা, সেই জিনিসটাও আজকে আর নেই। যতটা একটা মুসলিম একটা যে কোনো মুসলিম ব্যক্তির সরকারের কাছে অধিকার রয়েছে, ততটাই একটা হিন্দুর অধিকার রয়েছে এই সরকারের কাছে। তো অধিকারে হস্তক্ষেপ বর্তমান সময় কেউ কাউকে করতে পারবে না। তো এই সময় দাঁড়িয়ে তাসলিমা নাসরিন ফিরুক, উনি আবার নিজের সাহিত্য চর্চা শুরু করুক, এটা আমরা চাই। এবং অশান্ত করবার এই বক্তব্য কিংবা অশান্ত করবার এই কথা কিংবা অশান্ত করবার এই ব্যাখ্যা, এই জিনিসটা যেইখান থেকে উৎপত্তি হচ্ছে, সেই উৎপত্তি হওয়ার জায়গাটা কার্যত আমার মনে হয় আগামী দিন আর হবে না, এটা বন্ধ হয়ে যাবে। তার কারণ একজন সাহিত্যিক, তার পূর্ণ অধিকার আছে সাহিত্য চর্চা করবার। সেখানে তাসলিমা নাসরিন ফিরুক, তাসলিমা নাসরিন শুরু করুক। আমরা চাই যে সমস্ত কমিউনিস্টরা দীর্ঘদিন ধরে এর বিরোধিতা, এই ব্যক্তির বিরোধিতা করে এসছে, দীর্ঘদিন ধরে একটি মৌলবাদী মানসিকতা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং জীবনের হুমকিও তাকে দেওয়া হয়েছিল এক সময় দাঁড়িয়ে, এই সিস্টেমটা কার্যত এখন আর নেই। এই সিস্টেমটা কার্যত সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিকতারও পরিবর্তন হয়েছে। এবং এক শ্রেণীর মানুষ যারা তাসলিমা নাসরিনকে চায় বা তাসলিমা নাসরিন বই লিখুক এটা তারা মনে করেন, তাদের কাছেও আজকে খুশির দিন, এবং আমাদের কাছেও এটা একটা বিশেষ খুশির দিন যে উনি আবার ওনার মতে, ওনার দৃষ্টিভঙ্গিতে, ওনার সাহিত্যিক একটি মনোভাব থেকে, ওনার সাহিত্য চর্চার মধ্যে দিয়ে আবার উনি পরবর্তীকালে ওনার সাহিত্য রচনা করবেন। কিন্তু এই যে উনি ফিরছেন, একটা মুক্ত চিন্তার বার্তা নাকি নাস্তিক যে যারা তাদেরকে প্রমোট করা হচ্ছে, মানে কলকাতা কোনোভাবে সমস্যার মুখে পড়বে না? না, কলকাতা সমস্যার মুখে পড়বার কিছু নেই। দেখুন, আমরা রাজনীতির মানুষ, এবং সেই অবস্থানে দাঁড়িয়ে আমরা মনে করি যে এই যে বিভিন্ন তত্ত্ব কথা, এই যে বিভিন্ন তত্ত্ব উঠে আসছে, কেউ নাস্তিক মানসিকতার কথা বলছেন, কেউ কলকাতা অশান্ত হবে বলছেন, এগুলো প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি। একজন সাহিত্যিক, উনি ওনার কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করবেন, উনি কোন দৃষ্টিভঙ্গিতে ওনার সাহিত্য রচনা করবেন, এটা একান্ত তার নিজস্ব। একজন শিল্পী কিভাবে দিনের শেষে পারফর্ম করবে, অন স্টেজ তার পারফরমেন্সের পরে মানুষ তাকে কি বলবে, সেটা হচ্ছে ক্রিটিসিজম। এবং সেই ক্রিটিসিজমটা প্রত্যেকটা শিল্পীর সাথে জড়িয়ে থাকে। কিন্তু একটা শিল্পীকে নিয়ে বা তার লেখাকে নিয়ে পরিবেশ অশান্ত হবে, এই জিনিসটা আমরা মনে করি সরকারি ফেলিয়ার। কারণ বহু সাহিত্যিক, আজকে আপনি তাসলিমা নাসরিনের কথা বলছেন, বহু সাহিত্যিক নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করে,
নিজের মতো করে একটা সাহিত্যকে রচনা করবার চেষ্টা করে। আমরা অ্যালফ্রেড লর্ড টেনিসনের কথা যদি বলি, আমরা তার সাথে সাথে বিভিন্ন সাহিত্যিক, মানে আমি যাদেরকে পড়েছি বা যাদেরকে জেনেছি, দেখুন আমাদের দীর্ঘদিনের পাঠ্যপুস্তকে বহু কবিতা পড়েছি আমরা, বহু গল্প পড়েছি আমরা, বহু মানুষের বহু রচনা পড়েছি। এক একজন মানুষ এক এক রকমভাবে যে কোনো কবিতা বা গল্পের ব্যাখ্যা তুলে এনেছেন, মরাল অফ দ্য স্টোরি একটা রকমভাবে ক্রিয়েট করা হয়েছে। তো সেই জায়গাটায় মানে সেই মানে অধিকার, অর্থাৎ সেই সাহিত্যিক অধিকারে যদি আপনি হস্তক্ষেপ করেন, তাহলে দিনের শেষে তো এটা বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হয়ে যায় না? তো বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করাটা উচিত নয় বলে আমরা মনে করি। তো উনি ফিরুক, এবং কলকাতা অশান্ত হবে কি হবে না, বা কলকাতায় সমস্যার সৃষ্টি হতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রী রয়েছেন। মানুষের সরকার, জনতা জনার্দনের সরকারের স্তম্ভ হিসেবে এখন রাজ্যের অন্যতম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন। সেটা নিয়ে কাউকে ভাবতে হবে না, দরকারে ব্যবস্থা হবে। কোনো সমস্যা হলে, এই দেখুন বারুইপুর কাণ্ড, বারুইপুর কাণ্ডে তো বারুইপুর উত্তাল হয়েছিল, সেখানে একজন নিরীহ হিন্দুকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো। তারপরে সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, ব্যবস্থা হয়েছে, পুলিশ গ্রেফতার করেছে, এবং সেই গ্রেফতারির সংখ্যা কোথায় গিয়ে পৌঁছেছে আপনিও দেখতে পেয়েছেন, আমিও দেখতে পেয়েছি। তো এটা নতুন করে বলবার কিছু নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আইন শৃঙ্খলার দীর্ঘদিনের অবনতি, দ্য কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, এই কথাটা আমরা শুনে এসেছিলাম। অতীতে যে সরকার পশ্চিমবঙ্গে ছিল, তাদের কার্যকলাপ থেকে দীর্ঘদিন ধরে বিচারালয়ের নির্দিষ্ট অবজারভেশনে এই কথাগুলো উঠে এসেছিল। কিন্তু বর্তমান যে সরকার এসছে, সেই সরকার প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ গুন্ডা দমন বিল এবং তার সাথে সাথে বিভিন্ন বিলকে সামনে নিয়ে এসছে। আইন শৃঙ্খলাকে একটি নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, এবং তার সাথে সাথে নাগরিক অধিকারে যাতে কেউ আধিপত্য না গড়ে ফেলে, তার একটা প্রচেষ্টা চলছে। তো সরকারের ব্যবস্থা নেবে। সরকার একটি রাষ্ট্র পরিচালনার স্বার্থে যা যা দরকার পড়বে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আমরা এইটুকু আপনাদেরকে বলতে পারি যে একজন সাহিত্যিক, তিনি এত বছর পর ফিরছেন, তিনি সাহিত্য চর্চা করবেন আগামী দিন, এবং তার সাহিত্য চর্চার সাথে সাথে কলকাতা অশান্ত হবে বা কলকাতায় কোনো একটি ঘটনা ঘটে যাবে, এটা কাঙ্ক্ষিত নয়, এবং এইটা হবেও না। এটা যদি কেউ মনে করে থাকেন হবে, বা যদি কেউ এই ইঙ্গিত দিতে চান যে আমরা আবার আমাদের রূপ দেখাবো, আমরা আবার রাস্তায় নেমে পড়ে অশান্তির পরিবেশ তৈরি করব, এইটুকু মাথায় রাখবেন, এটা বিজেপির সরকার। এখানে সংবিধান কার্যকরী, বিপ্লবীরা নয়, মানে বিপ্লবটা নয়। সংবিধান এবং আইন মেনে চললে আপনি থাকুন, কিন্তু সংবিধানকেও অবমাননা করবেন, আইন অবমাননা করবেন, বিপ্লবের নামে মৌলবাদী জিহাদি একটা মনোভাব নিয়ে রাস্তায় নেমে মানে একটা শান্ত পরিবেশকে অশান্ত করবার যদি চেষ্টা করেন, তখন তো সরকার নিজস্ব ব্যবস্থা নেবে। আচ্ছা, আপনি এই বারুইপুরের ঘটনা বললেন, এবং সেই যে অশান্তির জেরে লায়েক আলীকে যে গ্রেফতার করা হলো, এবং তাতে সুজন চক্রবর্তী তিনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে নাকি গ্রেফতার করা হয়েছে, কি বলবেন এই মন্তব্য? দেখুন, রাজনৈতিক উদ্দেশ্য, প্রত্যেকটা রাজনৈতিক দল, ধরুন আজকে আমি বিজেপি করছি, আমার উল্টো দিকে দাঁড়িয়ে আজকে এই কথারই প্রতিক্রিয়া দিচ্ছে একজন তৃণমূলের কোনো রকমের নেতা বা নেতৃত্ব। তো সেই সময় দাঁড়িয়ে যে কোনো ক্রিমিনাল অফেন্সে যদি বিরোধী দলের রাজনৈতিক কোনো নেতা কর্মী এরা পার্টিসিপেট করে এবং তার জন্য যদি সরকার ব্যবস্থা নেয়, তখনই এই কথাটা উঠে চলে আসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আরে ভাই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই কথাটার মানে তো সুজন বাবুদের বুঝতে হবে। আজকে সুজন বাবুদের কি আছে যে আমরা রাজনৈতিক উদ্দেশ্যে তাদের উপর প্রত্যাঘাত করব? আজকে সুজন বাবুদের ভোট পার্সেন্টেজ কত পশ্চিমবঙ্গে?
দেখুন, এই যে শব্দবন্ধগুলো প্রয়োগ করে নিজেদের প্রাসঙ্গিক করার চেষ্টা করলেই যে প্রাসঙ্গিকতা মানুষের কাছে অর্জন করা যায়, এটা কোনোদিন হয় না। মোদ্দা কথা, লাহেক আলী, তাদের এই যে লাহেক আলী, ইনি তো একজন হুইসেল ব্লোয়ার। এনার জন্যই তো বারুইপুরে আজকে এত বড় একটা মানে বিশৃঙ্খলা ঘটে গেল, একটি ছেলেকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো। তো আপনি গণপিটুনি দিয়ে মারবার অধিকারটা আপনাকে কে দিয়েছে? আজকে মানে মব লিঞ্চিং থেকে শুরু করে রাস্তা অবরোধ, জাতীয় সড়কপথ অবরোধ, রেলপথ অবরোধ, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই লাহেক আলীর নেতৃত্বেই তো এই যাবতীয় এতগুলো ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আজকে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর কে করলো, কাদের জন্য হলো? এটা কোনোদিন উদ্দেশ্য প্রণোদিত হতে পারে না। শুনুন, মোদ্দা কথা একটা হচ্ছে কি, এই কমিউনিস্ট বা এই সিপিএম এদের মধ্যে একটা বিশেষ রোগ রয়েছে। মানুষের যেমন ক্যান্সার হয়, মানুষের যেমন জন্ডিস হয়, মানুষের যেমন নিউমোনিয়া হয়, তেমন এদের মধ্যে না একটি ওই সেকুলার রোগ রয়েছে। অ্যাকচুয়ালি আমরা এখন সেকুলার বলি না, আমরা সিকুলার বলি। মানে এই রোগটা এরা নিয়েই জন্মেছে যে ভাই, কোনো না কোনো জায়গায় যদি কোনো একটা ঘটনা ঘটে, আমরা সেকুলারিজমের সেখানে বার্তা দেব, এবং সেই বার্তাটাকে সামনে রেখে কিছু লুঙ্গি বাহিনীকে রাস্তায় নামিয়ে দেব, তারা একদম অশান্ত করে দেবে পরিবেশকে, পুলিশ ঠেকাতে পারবে না, পুলিশকে বা মারধর করা হবে, পুলিশের ওপর আক্রমণ করা হবে। কেন আমরা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এগুলো বরদাস্ত করব কেন? একজন মুসলিমের জন্য আইন যতটা কার্যকরী, ভারতবর্ষের সংবিধান যতটা কার্যকরী, একজন হিন্দুর জন্যও তাই। তো আপনি সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তার মধ্যে নেমে মানুষকে বিভ্রান্ত করবেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করবেন, এটা আপনার অধিকার হতে পারে না। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি কাউকে গ্রেফতার করা হয়, তখন সেটা খুব খারাপ। শুনুন, রাজ্য সরকার এখন এই সিপিএম এর বা কমিউনিস্টদের রোগ ডিটেক্ট করতে নেমেছে। আমরা কমরেড লাহেক আলীদের এইটুকুই বলে রাখতে পারি যে নিশ্চয়ই আপনারা ছাড়া পাবেন, কেন পাবেন না, কিন্তু আগে আপনাদের এই অসুস্থতা বোধটাকে সুস্থতায় পরিণত করা হবে সরকারের পক্ষ থেকে। যদি সুস্থ হয়ে ফিরতে পারেন, নিশ্চয়ই ফিরে আসুন। রাজনীতি করবার অধিকার সবার রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব ব্যক্তিগত এজেন্ডা নিয়ে রাজনীতি করবে, কিন্তু এজেন্ডাটা কোনোদিন এমন হতে পারে না যে সেই এজেন্ডার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সরকারি পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। একটা মানুষ, নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, তাকে গণপিটুনিতে সে হিন্দু হওয়ার জন্য তাকে মেরে ফেলা হবে। দিস ইজ নট জাস্টিফাইড। তো এই জায়গাতে দাঁড়িয়েই যদি তাকে সরকার পদক্ষেপ নেয় এবং সে যদি গ্রেফতার হয়ে থাকে, আমি সেই গ্রেফতারিকে সমর্থন জানাই। সুজন বাবুরা কি বলবেন তা নিয়ে আমরা আগ্রহী নই, কারণ যে একজন রেপিস্টকে, মানে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন রেপিস্টকে ভদ্রলোক বলতে পারে, তিনি কতটা ভদ্রলোক এটা মানুষ প্রশ্ন করছে। আচ্ছা, এই যে তৃণমূল নিয়ে কথা হলো, সেই কথাতেই বলছি যে তৃণমূলের এবার 21শে জুলাইয়ের যে জায়গা, মানে কোথায় যে 21শে জুলাই পালন করবে, সেই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, এবং তারই মধ্যে কটাক্ষ করে একদম তোপ দিলেন দিলীপ ঘোষ। তিনি বললেন যে দম থাকলে ব্রিগেডে যান। 21শে জুলাইয়ের যে নিয়ে কালীঘাট তৃণমূলকে একদম তোপ দিলেন দিলীপ ঘোষ। কি বলবেন? কি ভুল বলেছেন? ঠিক বলেছেন তো। যখন 21শে জুলাই পালন করতো তৃণমূল কংগ্রেস, যখন এই শহীদ দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস, যখন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস, যখন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস, তখন সেই মঞ্চ থেকে নেমে পড়বার পর বহু নেতা অতীতে তো বলেছিল বিজেপি, আরে তারা একটা সভা করে দেখা, তারা একটা মঞ্চ তৈরি করে দেখা। আজকে কেমন লাগছে? সরকারের থেকে অনেক বড় বড় কথা বলা যায়। দিলীপ বাবুকে আমি সমর্থন করছি, উনি যে কথা বলেছেন সেটা করে দেখাক তৃণমূল, ব্রিগেডের মাঠ ভরিয়ে দেখাক কি পরিস্থিতি দলটা। রক্তদান শিবির আর কালীঘাট শিবির, রক্তক্ষরণ শিবির, রক্ত পান করা শিবির, ঋত তৃণমূল শিবির, ডিম তৃণমূল শিবির,
সব মিলেমিশে এক হয়ে গেছে। আপনি দেখবেন আপনার পাড়ায় একটা রক্তদান শিবির করে আপনি যদি সেখানে খুব ভালো ডোনার নিয়ে আসতে পারেন এবং সেখানে যদি সেই ডোনারের সংখ্যা ধরে নিন, আপনি ছোটখাটো একটা রক্তদান শিবিরে 200 ডোনারের আয়োজন করলেন, আজকে তৃণমূলের মধ্যে এই 200 ডোনার নেই রক্ত দেওয়ার মতো। তো তৃণমূল এবং রক্তদান শিবিরের মধ্যে মানে বর্তমান কালীঘাট শিবির এবং রক্তদান শিবিরের মধ্যে কোনো পার্থক্য নেই। তা রক্তদান শিবিরে বেশি লোক হয়, তৃণমূলে কম। তো এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে, গতকাল তো মদন মিত্র শুনলাম সন্দীপন সাহা স্বর্ণকমল সাহার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, উনিও বলছেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটু অ্যাকসেপ্ট করো, একটু ফেসবুকটা খুলে দেখো, নত তো হবে না। তো সমস্যা হচ্ছে এই জায়গাতেই। এখন তৃণমূল কংগ্রেস বলে কোনো রাজনৈতিক দল যে এক্সিস্ট করছে, এটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বুঝতে পারছে না। কারণ দীর্ঘদিন ধরে রক্তক্ষরণ হতে 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 আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো তাই জন্যই তো দিলীপ বাবু বলেছেন ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখান। শুনুন, বিজেপিও প্রধান বিরোধী শক্তি হয়েছিল 2021 সালের নির্বাচনে। বহু মানুষের রক্ত ঝরেছিল পশ্চিমবঙ্গের মাটিতে, বহু মানুষের প্রাণ যাওয়ার সাথে সাথে বহু মানুষ ঘর ছাড়া হয়েছিল। এবং এই 2026 সালের 4 মে রেজাল্ট বেরোনো অবধি বহু মানুষ ঘর ছাড়া ছিল। বিজেপি পার্টিটা এইভাবে উঠে যায়নি, 2 মাসের মধ্যে দল এইভাবে ভেঙে পড়েনি, দল কোল্যাপস করে যায়নি। প্রাসঙ্গিক ছিলাম, বিরোধী স্পেসে দাঁড়িয়ে 77টা আসন নিয়ে 10 থেকে 15টা এমএলএ, 10 থেকে 12টা এমএলএ আমাদের ছেড়ে চলে যাওয়ার পরও রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক ছিলাম। কারণ আমাদের একটা নির্দিষ্ট আদর্শ ছিল, আমাদের একটা মতাদর্শ ছিল, আমাদের লড়াই করবার একটা নির্দিষ্ট এজেন্ডা ছিল, আমাদের একটা মানে যাত্রা মানে রাস্তা ছিল যে কোন রাস্তায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করব, কোন রাস্তায় দাঁড়িয়ে আমরা আন্দোলনের গতিপথকে বাড়িয়ে নিয়ে যাব। কিন্তু তৃণমূলের কিচ্ছু নেই। তৃণমূলের আদর্শ হচ্ছে কুণাল ঘোষ, যে বাইরে বেরিয়ে এসে বলবে সারদার সব থেকে বড় যে বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর তৃণমূলের মতাদর্শ হচ্ছে ক্যামাক স্ট্রিট। এই তো আদর্শ, মতাদর্শ আর দিদি, এই 3 জনের মধ্যে সবকিছু রয়েছে। তো সমস্যার জায়গাটা হচ্ছে এটাই, দেখুন আমাদের তৃণমূলকে নিয়ে আর এখন আঘাত করবার কোনো মানসিকতা নেই। আমরা কি আঘাত করব? তৃণমূল মানে নিজস্ব ঘরের মধ্যে, মানে নিজের ঘরের মধ্যে যে মানে কলরব শুরু হয়েছে, এখন ঘরের মধ্যে কলরব চলছে তৃণমূলের। তো আমাদের আলাদা করে বলবার কিছু নেই, কিন্তু আমরা এইটুকুই তাদের কাছে আহ্বান করব, দিলীপদা যেটা বলেছেন আসুন ব্রিগেডে সভা করুন। আমরাও তো বিরোধী রাজনীতি করেছি দাদা, বিরোধী রাজনীতি করার সময় আমরাও ব্রিগেড ভরিয়েছি। শশী পাজাকে সেন্ট্রাল এভিনিউর ওপর দাঁড়িয়ে ইট মারতে হয়েছে। তাদের মানুষজনদের শশী পাজার নেতৃত্বে যতই তৃণমূলের 4 আনা 5 আনা 6 আনার গুন্ডাগুলো ছিল, তারা এসে আঘাত করেছিল বিজেপির প্রত্যেকটা কর্মী, আমার সহকর্মীদের। তো তাদের আঘাত করেছিলেন, তাও ঐতিহাসিক ব্রিগেড হয়েছিল। আপনাদের তো আমরা আঘাতও করিনি। রাজ্য সভাপতি বলেছে কারোর ওপর, কোনো তৃণমূলের ওপর কোনো আঘাত হবে না, কারোর গায়ে হাত দেওয়া হবে না। এই রাজ্যে কোনো রাজনৈতিক কর্মী আর মরবে না, সেটা শাসকেরই হোক সেটা বিরোধীরই হোক। এই জায়গায় দাঁড়িয়ে করুন না ব্রিগেডটা, সংঘবদ্ধ করুন। ছাত্র পরিষদের সেই পতাকার উপরে তো আপনারা লেখেন সংঘবদ্ধ জীবন না কি সব আপনারা লেখেন। করুন, নিজেদেরকে সংঘবদ্ধ করুন, এক ছাতার তলায় নিয়ে আসুন। পরিস্থিতি কি হয়েছে দলের আজকে বোঝাই যাচ্ছে না কে মমতাপন্থী বা কে ঋতব্রতপন্থী, এটাই বোঝা যাচ্ছে না। কে কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই রিজেক্ট জানিয়ে ঋতব্রত শিবিরে চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছে না। আর কোথায় আজকে ভাইপো, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? ক্যামাক স্ট্রিট থেকে দল চলতো, ক্যামাক স্ট্রিটের পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারতো না। কোথায়? পরিণতি এটাই হয়।
আচ্ছা, একদিকে তো চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকাটা কোনো ব্যাপার না, তর্পণটাই আসল, আর অন্যদিকে আবার ববি হাকিম বলছেন তর্পণটাই আসল। তাহলে মানে নাচ গান নয়, এইবার একদম শহীদ দিবস পালন হবে, তাহলে এতদিন কি হতো? আর সেখান থেকেই প্রশ্ন আসছে যে এখন ক্ষোভের বিস্ফোরণ কিন্তু ব্রিগেডে পাগলু ডান্সের সময় কিছু বলেননি কেন? না দেখুন, পাগলু ডান্সের সময়ও কিছু বলেননি, আর এই যে যে শহীদ দিবসের কথা আপনি বলছেন, এই শহীদ দিবস যখন ডিম্বাত দিবসে পরিণত হয়েছিল তখনও তারা কিছু বলেনি। আমি নয়, 21শে জুলাই যেই স্পটে পালন করা হয় তার আশেপাশে বারের যারা মালিক তারা বলছেন সকাল থেকে এসে আমাদের এখানে ঢুকে যায়, ঢুকে তারপরেরটা না হয় আমি বললাম না, সেটা আমি মানুষের স্বার্থেই ছেড়ে দিলাম, এবং সেটা মোটামুটি বিকেল অবধি চলে, তারপরে সবাই লোটা কম্বল গুটিয়ে বাড়ি চলে যায়। তো শহীদ দিবস আবার কি? শহীদ দিবস আর তো শহীদ দিবস ছিল না। তৃণমূল যবে থেকে এই শহীদ দিবসের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল তবে থেকে ওটা পিকনিক স্পট এবং দিনভাত দিবসে পরিণত হয়েছিল। এবার মোদ্দা কথা হচ্ছে এই জায়গাটাতেই তারা শহীদ দিবসটা পালন করবে কি করে? মঞ্চের ওপরেই তো বসে থাকে মনীশ গুপ্ত, তাকে নিয়ে শহীদ দিবস পালন করবে? বাহ, মানে এখানে আমরা দীর্ঘদিন একথা বলে এসেছি, এটা ভুল নয়, আমরা দীর্ঘদিন একথা বলে এসেছি, কিন্তু পশ্চিমবঙ্গে একটা অচল অবস্থা চলছিল দীর্ঘদিন, দীর্ঘ 15 বছর ধরে। তাই সেই সময় দাঁড়িয়ে আমাদের কোনো কথাকে, কোনো যুক্তিকেই কার্যকরী হতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মানুষ সর্বশেষে এসে এইটুকু বুঝতে পারলো যে বিকল্প হিসেবে যদি আমরা নিজেদের সরকারকে, নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই। কারণ পশ্চিমবঙ্গের যা পরিবেশ তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের যা ইকোসিস্টেম তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের যা আর্থসামাজিক উত্তরণ আজকে যে পর্যায়ে দীর্ঘদিন ধরে, মানে আর্থসামাজিক উত্তরণের স্বার্থে লড়াই করতে গিয়ে মানুষ যেভাবে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়েছে, সেইখান থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। একদম, আপনারা নাকি পুলিশকে একদম 2 মাসের মধ্যে দলদাস বানিয়েছেন বিজেপি, এরকম কটাক্ষ করে একদম সেটাভাঙা মন্তব্যের যে 4 ঘন্টা জেরা শেষে বললেন হুমায়ুন কবির, কি বলবেন? দেখুন, হুমায়ুন কবির নিজের অবস্থান নিয়েই স্পষ্ট নয়। হুমায়ুন কবির চেয়েছিলেন যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে এই যে দুটো আসন থেকে তিনি লড়াই করেছেন সেই দুটো আসনের থেকে জিতে উনি তৃণমূলের জামাই আদরে ফিরতেন। আমার কথা না, হুমায়ুন কবির বলেছিলেন। তো হুমায়ুন কবিরের যে অঙ্কটা, হুমায়ুন কবিরের পাটিগণিত বীজগণিতে পশ্চিমবঙ্গের পাটিগণিত বীজগণিত মেলেন। এবার হুমায়ুন কবিরের কথায় পুলিশকে দলদাস বানিয়েছে, পুলিশকে এই করেছে, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগ করে কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে হুমায়ুন কবির যে সমস্ত মন্তব্য করেছেন অতীতে, এগুলো একদমই সমর্থনযোগ্য নয়। এবং কি প্রসঙ্গে বা কি প্রেক্ষিতে হুমায়ুন কবির এই কথা বলেছে আমার সেটা জানা নেই, কিন্তু পুলিশকে দলদাস বানিয়েছে এই কথাটা হুমায়ুন কবির বিশ্বাস করলেও পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করছে না। কারণ বর্তমান সময় দাঁড়িয়ে সাংগঠনিক রদবদলে যেমন পুলিশই রদবদল করতো তৃণমূল, সেই পরিবেশ থেকে আজকে আমরা পুলিশকে মুক্ত করে আনতে পেরেছি। পুলিশ এখন নিজের মতো করে নিজের কাজ করছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবার স্বার্থে সুষ্ঠু পুলিশের, মানে পুলিশ কোড অফ কন্ডাক্ট যেটা, সেটা মেনটেন করে পুলিশ পুলিশের কাজ করছে। আর যারা এলাকায় দেখবেন প্রতিষ্ঠিত চোর গুন্ডা, তারা গ্রেফতার হচ্ছে। পুলিশের যেটা কাজ পুলিশ সেটাই করছে। হুমায়ুন কবিরের গায়ে লাগতে পারে, চোর গুন্ডা এদের নিয়ে তো হুমায়ুন কবিরকে জিততে হয়েছে। বোম মেরে মানুষের ওপর আঘাত করে, হিন্দুদেরকে ভয় দেখিয়ে, ভোট লুট করে তো এদেরকে জিততে হয়েছে দীর্ঘদিন ধরে। তাই হুমায়ুন কবিরকে নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো। কারণ হুমায়ুন কবির পশ্চিমবঙ্গ রাজনীতিতে এবং এই রাজনীতির ইন্টিগ্রাল পেরিফেরিতে হুমায়ুন কবিরের কোনো প্রাসঙ্গিকতা নেই। সার্কাসে আমরা যাই, আমরা সার্কাসে বাঘসিংহও দেখি, রিংমাস্টারকেও দেখি, সার্কাসের মধ্যে বিভিন্ন খেলাও দেখি, তার সাথে সাথে 2-3টে জোকারকেও দেখি। আসে, লাফালাফি করে, আবার ফিরে চলে যায়। 50 টাকা দিয়ে টিকিট কাটি জোকারকে দেখতে, তারপরে আবার বাড়ি চলে আসি, তারপর সাধারণ জীবনযাপন করি। তো ওই জোকারকে যত কম সময় দেখতে পাওয়া যাবে তত ভালো। কারণ মানুষের তো একটা নিজের দৈনন্দিন জীবনযাপন আছে। সারাদিন যদি চোখে আমরা জোকারকে দেখতে পাই তাহলে আমাদের মস্তিষ্কটাও জোকারের মতো হয়ে যাবে। তার থেকে এই পলিটিক্যাল জোকার হুমায়ুন কবিরকে নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো।